মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপচারিতা এবং মন্দির পরিদর্শন করার পর মানে দিলীপ ঘোষকে একটানা দলের অভ্যন্তরে আক্রমণ সারানো হচ্ছে বিজেপির প্রার্থী। দেখুন, একটা কথা বলি, দিলীপ ঘোষ তিনি একটা অন্য দল করেন, তিনি বিজেপি দলের নেতা এবং অন্যতম শীর্ষ নেতা। এখন তার সঙ্গে আমাদের একটা রাজনৈতিক মতপার্থক্য, রাজনৈতিক লড়াই এটা ছিল, আছে এবং থাকবে। তো উনি বিজেপি করেন, উনি আমাদের সমালোচনা করবেন, আমরা ওনাকে সমালোচনা করব। উনি মাঝে মাঝে একটু উগ্র কথাবার্তা বলেন, আমরা সেগুলো নিন্দা করব। এটা তো রাজনীতিতে থাকবে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্দির কর্তৃপক্ষ, দীঘার জগন্নাথ দেবের মন্দির কর্তৃপক্ষ, তারা তো সমাজের সকলকে আমন্ত্রণ করেছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বকে আমন্ত্রণ করেছেন। বিমান বসু, রবীন দেব, আরএসপিরও কেউ আমন্ত্রণ পেয়েছেন। ওপাশে কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য, এদিকে শুভেন্দুবাবু বিরোধী দলনেতা, ওপাশে সুকান্তবাবু, এপাশে দিলীপ ঘোষ। এবার তার মধ্যে রাজনীতির ঊর্ধ্বে উঠে আমন্ত্রণ গেছে, আর রাজনীতির ঊর্ধ্বে উঠে দিলীপ ঘোষ সস্ত্রীক এসে মন্দির প্রভুকে দর্শন করেছেন, পুজো দিয়েছেন এবং একটা সৌজন্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে। ফলে এই গোটা বিষয়টা যে জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেওয়ার জন্য, জগন্নাথ দেবের মন্দির দর্শনের জন্য, জগন্নাথ দেব মহাপ্রভুকে প্রণাম করার জন্য যারা দিলীপবাবুকে গালাগালি করছেন, তারা আজ যাই হোক হিন্দু সনাতনী হতে পারেন না। দিলীপবাবুকে যারা বলছেন, দিলীপবাবু করেছেনটা কি? দিলীপবাবুর সঙ্গে আমাদের রাজনৈতিক বিরোধ থাকবে, কিন্তু দিলীপবাবু বাংলার গর্ব, দেশের গর্ব। নতুন জগন্নাথ দেবের মন্দিরে তিনি প্রথম দিন সৌজন্যের আমন্ত্রণ এবং সৌজন্যে সাড়া দিয়ে সস্ত্রীক গেছেন, পুজো দিয়েছেন, প্রণাম করেছেন। তো মহাপ্রভু জগন্নাথকে প্রণাম করার জন্য, ঠাকুরের কাছে পুজো দেওয়ার জন্য বিজেপি যে অংশটা দিলীপবাবুকে অ্যাটাক করছে, তারা অ্যাটলিস্ট হিন্দু আর সনাতনী তো হতে পারে না। মহাপ্রভু জগন্নাথ দেবের এত বড় মন্দির, তার উদ্বোধনের দিন যদি দিলীপবাবু সেখানে পুজো দিয়ে থাকেন, সেটা কি অপরাধ হতে পারে কারণ? এটা হতে পারে কখনো? এটা হয়? তো সুতরাং দিলীপবাবুর সঙ্গে আমাদের রাজনৈতিক মতপার্থক্য, রাজনৈতিক লড়াই ছিল, আছে এবং থাকবে, কারণ তিনি বিজেপির নেতা। কিন্তু মন্দির উদ্বোধনে এখানে তো আর তৃণমূল বিজেপি ছিল না, কারণ বামেদের সিপিএম, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, তাকেও তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং কর্তৃপক্ষের তরফ থেকে আমন্ত্রণ গেছিল। এখন দিলীপবাবু যদি তিনি বিভিন্ন জায়গায় ধর্মীয় স্থানে অতীতেও গিয়েছেন বা যান, তিনি প্রথম দিন মহাপ্রভু দর্শনে এসছেন, প্রণাম করেছেন, পুজো দিয়েছেন। এখন তার জন্য যদি তাকে এরা অ্যাটাক করে, তো তারা কি করে সেটা মানে হিন্দু সনাতনী, তার মুখে বলবো হিন্দু সনাতনী, আর জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার জন্য দিলীপ ঘোষকে নিন্দা করব, আক্রমণ করব, সমালোচনা করব, এটা কি করে হতে পারে? তবে ওদের দলের অভ্যন্তরীণ ব্যাপার। আমরা যেটুকু দেখছি যে একটা দুটো শ্রেণী ওনাকে আক্রমণ করছে। একটা হচ্ছে তৎকাল বিজেপি, যে দিলীপবাবুরা হচ্ছেন আদি, এই তৎকাল যারা গেছিলেন তারা, আর পুরনো কিন্তু ব্যর্থ, তো তারা এই দিলীপবাবুকে আক্রমণ করছেন। দেখুন, দিলীপ ঘোষ বিজেপির নেতা, বহু ভুলভাল কথা বলেছেন, বহু আপত্তিকর কথা বলেছেন, আমরা কড়া জবাব দিয়েছি, ভবিষ্যতেও দেব। দিলীপবাবুর সঙ্গে, দিলীপবাবু বিজেপি নেতা তো ছিলেন, আছেন, তাকে আমরা তার নিশ্চিতভাবে তার জবাব আমরা দেব, সমালোচনা করব, বিরোধিতা করব, নিশ্চিতভাবে করব। কিন্তু এটা কিভাবে অস্বীকার করব? তথ্য পরিসংখ্যান বলছে বা রাজনৈতিক পর্যবেক্ষকরাও বলছেন যে আফটার তপন শিকদার বিজেপি কর্মীদের কাছে সবথেকে ওয়েল অ্যাকসেপ্টেড প্রেসিডেন্ট স্টেট ছিলেন দিলীপবাবু। আপনি যদি দেখেন সাফল্য, তো দিলীপ ঘোষ হচ্ছেন মানে রাজ্য বিজেপির সর্বকালের সবথেকে নির্বাচনী অঙ্কে সফল সভাপতি। তো এগুলো তো বাস্তব কথা, এবং আমরা তার বিরোধিতা করছি। ওই দিলীপবাবু সভাপতি থাকাকালীন কিছু আসন টাসন সব তাৎপত্য সব এই নামছে। তো এখন তো এবার ওদের ঘরের মধ্যে লড়াই। এবার তো দেখলাম শুধু আর বিবৃতিতে নেই, এ তো গুন্ডামি হচ্ছে নিজেদের মধ্যে। এ তো কোথায় দেখলাম
কোথায় একটা কোলাঘাটে বোধহয় একটু ধাক্কাধাক্কি, মানে ওইরকম একটা পরিস্থিতি হলো দিলীপবাবুকে ঘিরে। আবার একটু আগে মেদিনীপুর শহরে দিলীপবাবুর ঘনিষ্ঠকে তার গাড়ির উপর কীভাবে সব হামলা টামলা হলো। আরে সনাতন হিন্দু, সনাতন মানে শ্রীকৃষ্ণ চৈতন্যদেব। তো চৈতন্যদেবের যারা ভক্ত তারা গাড়ির উপর, তারপর কী সব ভাষা, খ ব গ, হিন্দু বা এ সনাতনীদের মুখ থেকে ওই মন্ত্র বেরোতে পারে না। তো সুতরাং এটা ওদের দলের মধ্যে সব চলছে। অনেকে ওনাকে সুভাষ বলছেন, বিজেপিতে কি সুভাষ চক্রবর্তী উনি? আমরা এইভাবে দেখছি না। মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছিলেন বাংলার সর্বস্তরের মানুষ প্রতিনিধিত্ব করবেন উদ্বোধনী অনুষ্ঠানে। তো উদ্বোধনী সেখানে মানে শিল্পী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, শিক্ষক, অধ্যাপক, অভিনেতা, অভিনেত্রী, শিল্পপতি, মানে সমস্ত দিকের মানুষ ছিলেন। তাই গণতন্ত্রের নিয়ম মেনে সমস্ত বিভিন্ন রাজনৈতিক শক্তিকেও তিনি আমন্ত্রণ করেছেন, সিনিয়র নেতাদের। এবার সেখানে দিলীপবাবু সেই রাজনীতিটা, ওই জায়গাটায় রাজনীতির ঊর্ধ্বে উঠে তিনি ওখানে গিয়ে তিনি পুজো দিয়েছেন। আর পুজোর এটা খুব দেখতেও ভালো লাগছিল যে দিলীপবাবু ঢুকলেন, মানে ওনার স্ত্রীকে নিয়ে ঢুকলেন, তাকে অরূপ বিশ্বাস রিসিভ করার পর মন্দিরটা ঘুরিয়ে দেখালেন এবং সেখানে প্রতিমার সামনে গিয়ে, মহাপ্রভুর সামনে গিয়ে দিলীপ ঘোষ সাষ্টাঙ্গে প্রণাম করলেন। রিঙ্কু মজুমদার বৌদি পুজো দিলেন। হ্যাঁ, তারপরে ওখানে দিলীপবাবু আবার স্ত্রীকে মালা পরিয়ে দিলেন, স্ত্রী তাকে প্রণাম করলেন। এটা একটা পুজো, প্রভু জগন্নাথের সামনে তারা গিয়ে, এর মধ্যে রাজনীতি খুঁজে আক্রমণ করা এটা বোধহয় এটা একেবারেই সুস্থ এবং রুচিসম্মত নয়। সেটা আবার রাস্তায় মারামারিতে গিয়ে পরিণত হচ্ছে, এটা ঠিক হচ্ছে না। যে ধরনের আক্রমণগুলো হচ্ছে সেটা তথাগত কাল থেকে শুরু করে না, মানে একদমই খুব নিম্ন মানের আক্রমণ হচ্ছে। কেউ বলছে অশিক্ষিত, তথাগত রায় বলেছে। দেখুন, এই যে একটা কথাবার্তা, আরেকটা বলছি, আমি অ্যাড করে দিই যে উনি তৃণমূলে যোগদান করে দিয়েছেন, ঘোষণাটুকু শুধু অপেক্ষা। এটা অত্যন্ত বোকা বোকা কথা। মানে উনি দিলীপ ঘোষ তৃণমূল এসব নিয়ে কোনো কথাবার্তাই হয়নি। একটা সৌজন্যের দেখা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে, কারণ ঘটনাচক্রে মুখ্যমন্ত্রী সেই সময় উদ্বোধন হয়ে গেছিল, পাশের বিল্ডিংয়ে একটা ওই পরিচালন ব্যবস্থা নিয়ে মিটিং করছিলেন। এই সময় দিলীপবাবু সস্ত্রীক আসেন, মুখ্যমন্ত্রী তার দিক থেকে ভদ্রতা করেছেন, তাঁদের আমন্ত্রণ উনি সাড়া দিয়েছেন। ফলে মন্দিরেই তো বেশিক্ষণ ঘুরেছেন দিলীপবাবু, মন্দির দেখেছেন, চারপাশে ঘুরেছেন, বহু মানুষ ছিলেন। তারপর সেখান থেকে উনি এই সৌজন্য চা, একটু ওখানে চায় আপ্যায়ন করেছেন। তো তাহলে সেখানে এই ধরনের এই যে দিলীপ ঘোষ তৃণমূলে আসছেন, অমুক তমুকে যায়, এই বিষয়গুলো নিয়ে কালকে কোনো আলোচনা হয়নি। ফলে এই বিষয়টা, মানে যারা দিলীপবাবুর এই যাওয়াটা সহ্য করতে পারছেন, তো আবার বলছি, দিলীপবাবুকে কোণঠাসা করার চেষ্টা হয়েছিল ওদের দলের মধ্যে। এটা ওদের দলের ব্যাপার, আমাদের বিষয় নয়। আমরা এসব তাকিয়েও দেখছি না, বিজেপি নিয়ে আমরা মাথা ঘামাতে চাই না। কিন্তু আমাদের নজরে পড়েছে, লোকটাকে সভাপতি পদ থেকে সরানো হয়েছে, লোকটাকে জাতীয় সহসভাপতি থেকে সরানো হয়েছে, মানুষটাকে একটা সিটিং এমপি তার কনস্টিটিউয়েন্সি থেকে বদলে দিয়ে অন্য জায়গায় পাঠিয়ে হারানো হয়েছে। তো ফলে সেটা তাদের বিষয়, তাদের দলের বিষয়। একটা অংশ দিলীপবাবুর তাকে সমানে কোণঠাসা করার চেষ্টা করেছে, কারণ তিনি রাজ্য বিজেপির নির্বাচনী অঙ্কে সর্বকালের সবথেকে সফল সভাপতি ছিলেন। তো এখন যারা ওদের গোষ্ঠীবাজিতে জড়িত তারা বলতে পারবে এটার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। গোটা ঘটনার এইটুকুই যে একটা গর্বের জগন্নাথ মন্দির হয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দকে আমন্ত্রণ করেছিলেন, দিলীপবাবু সেই আমন্ত্রণটি রক্ষা করে এসে পুজো দিয়েছেন আর একটা সৌজন্যের চা খেয়েছেন। এর মধ্যে কোনো রাজনৈতিক সেতুবন্ধন ইত্যাদি ইত্যাদি এসব নেই। কিন্তু তার মধ্যে বিজেপির মধ্যে নানা রকম পোড়া 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 গন্ধ বেরোচ্ছে। যারা দিলীপবাবুকে কোণঠাসা করতে গেছিলেন, একটা বিয়ে করে দিলীপবাবু তাদের অর্ধেককে শুইয়ে দিয়ে গেছেন। তারপর বৌদিকে নিয়ে জগন্নাথ মন্দিরে গেলেন, এরা জ্বলে পুড়ে একসা হয়ে গেল। একটা নববিবাহিত লোক, দম্পতি, নতুন মন্দির হয়েছে,
হিন্দু মন্দির, জগন্নাথ দেবের মন্দির, সেখানে প্রণাম করতে গিয়ে সোকল্ড ভেজাল হিন্দু আর সনাতনীদের গালাগালি খাচ্ছে, এটা হয়? এটা হতে পারে? জগন্নাথ দেবকে প্রণাম করাটা কারোর অন্যায় হতে পারে? জগন্নাথ দেবকে সাষ্টাঙ্গে প্রণাম করা এটা কারোর অন্যায় হতে পারে? যারা করছে তাদের জগন্নাথ দেব অভিশাপ দেবে? বলছি তৃণমূলে যাওয়ার সম্ভাবনা আছে? এসব কথা আসছে কি করে? দিলীপ ঘোষ বিজেপির লিডার, তিনি বিজেপিকে এ রাজ্যে নির্বাচনে খানিকটা সাফল্য দেখিয়েছেন, যদিও সিপিএম এর ভোট মোট এইসব ব্যাপার ছিল। তো উনি বিজেপির নেতা, দিলীপ বাবু বিজেপির নেতা, বিজেপির পুরনো দিনের নেতা, দীর্ঘদিন ধরে তিনি আরএসএস করেছেন, পুরনো দিনের নেতা বিজেপির। ফলে দিলীপ বাবু আজ এই দলে আসছেন, ওই দলে আসছেন, এই ধরনের কথাগুলো আসছে কেন? এবার বিজেপি যদি তাকে কাজ করার মতো পরিবেশ না দেয় তো তখন তিনি কি করবেন তার ব্যাপার, কিন্তু তৃণমূলে আসা টাসা নিয়ে কোনো আলোচনা হয়নি। বিরোধী দলের সঙ্গে কি দূরত্ব বাড়লো এই যে বলতে হবে। বলছি আজকে উনি বলছেন যে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়ায় রাজনীতি করে বড় হয়েছে তাদের কাছ থেকে আমি রাজনীতি শিখবো না, এটা দিলীপ ঘোষ বলছেন। দেখুন, এটা ওনাদের বিষয়, এটা ওনাদের বিষয়, ওনাদের দলের অভ্যন্তরীণ বিষয়, একেবারেই ওনাদের দলের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু এই কথাগুলো তো আমরা বলেছি আগে, আমরা তো বলেছি যে বিজেপিটা দুভাগে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে আদি বিজেপি আর একটা হচ্ছে দলটাকে হাইজ্যাক করছে তৎকাল বিজেপি। তো আজ দিলীপ ঘোষ আক্রমণের মুখে পড়ে দিলীপ ঘোষের মুখ থেকে তো প্রত্যেকটা পয়েন্ট বেরিয়েছে, যারা যারা যে যে বিষয়ে আক্রমণ করেছেন, তো দিলীপবাবু তো তাদের উত্তর দিয়েছেন। এটা পুরোটাই ওদের দলের অভ্যন্তরীণ ব্যাপার, এর সঙ্গে দূর দূরান্তে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। কারণ ওই বিজেপিকে নিয়ে তৃণমূল কংগ্রেস মাথা ঘামাচ্ছে না, সিপিএমকে নিয়ে মাথা ঘামাচ্ছে না। বিজেপি ধর্মের নামে ভেদাভেদ বিষ প্রচার করে, ওইগুলো আমরা মানুষকে নিয়ে প্রতিরোধ করছি। বিজেপির সংগঠনে কি হচ্ছে ওরা জানে। মাননীয় মুখ্যমন্ত্রীর আজকে দু জায়গায় ভিজিট, প্রথমত বড়বাজারে আগুনকাণ্ডের ঘটনা, সেখানে তিনি এমন তার মন্তব্য যে ভোট না দিন ঠিক আছে কিন্তু নিজের প্রাণ বাঁচান, অন্তত সেই ব্যবস্থাগুলো। আরে সেটাই তো বারবার বলা হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটা একদম ঠিক কথা বলেছেন। ওখানের কাউন্সিলর থেকে আরম্ভ করে সকলের একটা অভিযোগ, আপনি নিয়মটা কাকে দিয়ে মানাবেন? যদি ওই এলাকায় ঘনবসতি এলাকা বাসিন্দারা বা ব্যবসায়ীদের একাংশ তারা যদি নিয়ম না মানে, তার প্রত্যেকের ঘরে ঘরে উঁকি মেরে তো পুলিশ প্রশাসন গিয়ে কাজ করতে পারে না। তো মুখ্যমন্ত্রী তো সেই কথাটা বলছেন যে আমরা বলছি নিয়ম মেনে চলুন, এইভাবে এটা হতে পারে না। তাতে দরকার হলে ভোট দেবেন কি দেবেন না পরের কথা, আগে তো বাঁচুন এবং পাশের মানুষটাকে বাঁচতে দিন। মুখ্যমন্ত্রী তো এগুলো রাজনীতির ঊর্ধ্বে উঠে করছেন। উনি দেরিতে গেছেন কেন? মানে উনি যখন এত দাউ দাউ করে জ্বলছে তখন উনি ওখানে ছিলেন? বোকা বোকা কথা। আমি তো বিরোধীদের জিজ্ঞাসা করব, যারা বলছেন মুখ্যমন্ত্রী কেন দেরিতে গেছেন। প্রথম কথা, যখন অপারেশনটা চলে উদ্ধার কাজ, তখন ভিভিআইপি মুভমেন্ট ওখানে না হওয়াটাই ভালো। তিনি সারা রাত দীঘায় জেগে বসেছিলেন, সারা রাত দীঘায় জেগে বসে মনিটর করেছেন। কখনো দমকল মন্ত্রী, কখনো এখানকার ডাইরেক্ট পুলিশ প্রশাসন, মেয়র ফিরাদ হাকিম, ডক্টর শশী পাঁজা তো ছিলেন, আর ওখান থেকে অরূপ বিশ্বাস, সুজিত বোস সমানে মনিটরিং করেছেন। ফলে প্রথম কাজ ছিল বিষয়টাকে নিয়ন্ত্রণে আনা, সেটা খুব সাকসেসফুলি হয়েছে। এবং সবাই জানেন গতকাল একটি শিডিউল প্রোগ্রাম ছিল এত বড় মন্দির উদ্বোধনের। তো যারা বলছেন কেন মুখ্যমন্ত্রী গেলেন না, আরে নির্লজ্জ বেহায়া বিজেপি। আপনাদের নরেন্দ্র মোদী গোটা রাজ্যটা জ্বলছে, মণিপুরে এখনো পা রাখলেন না কেন? বড়বাজার পরে ভাববেন, গোটা একটা রাজ্য মণিপুর 1.5-2 বছর হলো জ্বলছে। মৃত্যুর মিছিল, মুখ্যমন্ত্রীর বাড়ি অ্যাটাক, গণধর্ষণ, সম্পত্তি অগ্নিসংযোগ, লুট, গেলেন না তো? সিপিএম বড় বড় কথা বলছেন, কোথায় ছিলেন যখন পরের পর গণহত্যা হয়েছে? গেছিলেন বিজন সেতুর উপর যখন, আজকে আমি 1 মে কথা বলছি, 30 এপ্রিল 1982 যখন আনন্দমার্গ 17 জন সন্ন্যাসী এবং সন্ন্যাসিনী কুপিয়ে পুড়িয়ে আগুন জ্বালিয়ে খুন করা হয়েছে, মুখ্যমন্ত্রী একবার স্পটে গেছিলেন? এইসব বিরোধীরা যেন শেখাতে না আসেন। আরেকটা প্রশ্ন বলছেন যে এটার সাথে একটা জিজ্ঞেস করে নিই যে মুখ্যমন্ত্রী নিজে আজকে সারপ্রাইজ দিতে গিয়েছিলেন এবং সেখানে একাধিক সিলিন্ডার মজুদ ছিল, তা
তাহলে দমকল পুরসভা এরা কি করছে? আরে এই প্রশ্নটাই তো মুখ্যমন্ত্রী নিজেই তুলেছেন, এবং এটা সকলকে বুঝতে হবে যে যখন সাধারণ কোনো অফিসার যাচ্ছেন বা ইত্যাদি, এমন পরিস্থিতি তৈরি করে দিচ্ছেন কোনো কোনো অংশের মানুষ বা ব্যবসায়ী যে ওই এলাকার, যে সেখানে আমি সরাবো না, আমি সরাতে দেবো না। কি রোজ মারামারি করা সম্ভব? নিজের ভালো যদি মানুষ না বোঝেন, ব্যবসায়ীরা না বোঝেন, রোজ কি পুলিশ প্রশাসন গিয়ে মারামারি করবে? সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে করে বললেন, না এগুলো সরাতে হবে। আপনি নিজে তো মরবেন, আপনি পাশের লোকটাকে মারবেন। যখন সাধারণভাবে পুলিশ যাচ্ছে বা দমকল যাচ্ছে, তখন তারা হয়তো সেগুলো শুনছেন না, নিজেদের মতো করে আবার জমা করছেন, এই করছেন। ব্যবস্থা হচ্ছে না তা নয়। এটা তো কঠিন বিষয়, মানে মুখ্যমন্ত্রী কত জায়গায় যাবেন? এটা সব জায়গার সমস্যা, এটা শুধু এখানকার নয়। যে যে রাজ্যে, পৃথিবীর যে যে দেশে, ভারতবর্ষের যে যে রাজ্যে ঘনবসতি এলাকায় আগুন লাগে, সেখানে কিন্তু পুলিশ প্রশাসন এবং তার পাশাপাশি এটাও দেখতে হয় যে মানে যারা রয়েছেন তাদের সচেতনতাটা কতটা কাজ করছে। হ্যাঁ, যাবেন। আর একটা প্রশ্ন করছে বিরোধীরা যে আজকে দমকল এবং পুলিশকে নিয়ে কমিটি তৈরি করছেন, কিন্তু এদেরই তো কাজ সেই বিষয়টাকে মানে পর্যবেক্ষণ করা এবং যথেষ্ট যে পরিমাণ জনবসতি, যেখানে যেখানে জনবহুল এলাকা, পুলিশ এবং প্রশাসন আগের থেকে যথেষ্ট সক্রিয় এবং নজরদারি করেন। তারপরেও কোথাও কোথাও যেখানে সমস্যা হচ্ছে তার জন্য মুখ্যমন্ত্রী কমিটি করে দিয়েছেন, নজরদারি করে দিয়েছেন, কড়া বার্তা দিয়েছেন। আপনারা দেখুন না, গত যদি আপনি 6 মাসের হিসাব নেন, সারা ভারতের কটা বড় শহরে কতগুলো অগ্নিকাণ্ড হয়েছে দেখে আসুন। এখন যদি মানুষকেও তো বুঝতে হবে, এটা হয়তো একটু সরু জায়গা বা ঘনবসতি জায়গা, আমি সেখানে এইগুলো করব, আমি এই আরও রাখবো, আমি ঘরের মধ্যে এই কাজ করব, এই করতে গিয়ে বিপদগুলো ডেকে আনছে। এটা নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন যে আটক বিএসএফ জওয়ান পাকিস্তান যে আটকে রেখেছে, কেন্দ্রীয় সরকার কি আঙুল চুষছে? কেন্দ্রীয় সরকার করছেটা কি? বাংলার একটা ছেলে এতদিন হয়ে গেল পাকিস্তানের হাতে আটকে রয়েছে। রোজ শুনছি কথা হচ্ছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে, মন কি বাত হচ্ছে, অমিত শাহের ডায়লগ চলছে। ছেলেটাকে এখনো ফেরত আনা গেল না কেন? কেন আমাদের ঘরের ছেলে পাকিস্তানের হাতে আটকে আছে? কি করছে কেন্দ্রীয় সরকার? কি করছেন সংশ্লিষ্ট সব দপ্তরগুলো? আমরা চাই অবিলম্বে সুস্থ শরীরে তাকে ফেরত আনা হোক। দাদা, আপনি বললেন যে সমস্ত জায়গা থেকে একটা আমন্ত্রণ পাঠানো হয়েছে, সমস্ত রাজনৈতিক নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল সকলে এলেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল না। সেটা হয়তো কোনো কারণ ছিল, আমি ঠিক বলতে পারবো না। সেটা মানে আমি একেবারে জানি না, সেটা বলতে পারবো না। অভিষেকের মা ছিলেন তো, লতাদি তো আগাগোড়া ছিলেন। কিছুক্ষণ আগে আপনি একটা পোস্ট করেছেন পাকিস্তানের পতাকা রিলেটেড, বিভিন্ন জায়গায় এরকম লেখা। হ্যাঁ, এটা একটা মারাত্মক বিষয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। গতকাল বনগাঁ থেকে বনগাঁর একটা জায়গায় একটা দেখা গেছে, একটা ভয়ঙ্কর জিনিস দেখা গেছে, এবং সেটা পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। পুলিশের তরফ থেকে খুব মানে দায়িত্বশীল একটা কাজ করা হয়েছে এবং জানিয়ে দেওয়া হয়েছে। এক মিনিট, আমি বলছি। জানিয়ে দেওয়া হয়েছে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে। সেটা হচ্ছে নিজেরাই একটা পরিস্থিতি তৈরি করে সেটা নির্দিষ্ট দিকে ঘুরিয়ে দিয়ে একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। বনগাঁ সেখান থেকে জানিয়ে দেওয়া হয়েছে পুলিশ জেলা থেকে যে 2 ব্যক্তি এমন একটা হয়েছে যে ওখানে চন্দন মালাকার আর প্রজ্ঞাজিৎ মণ্ডল, দুজনেই হিন্দু। তো তারা সনাতনী একতা মঞ্চ বলে একটা সংগঠন এবং একটা রাজনৈতিক দল, আর নামটা বুঝে নিন, তাদের সঙ্গে এবার এরা দেয়ালে দেয়ালে লিখে দিচ্ছে, একেবারে আপত্তিকর, যেন মনে হচ্ছে অন্য কোনো সংগঠন এসে লিখে গেছে। এবং তাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যাট পাওয়া গেছে, তাতে দেখা যাচ্ছে চন্দন মালাকার এবং আরেকজনের কথা বিনিময় চলছে। সেখানে বলছে যে ওখানটায় আমরা লিখব পাকিস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান মুর্দাবাদ, এটা না হলে এখানকার হিন্দুদের মধ্যে সেরকম সাড়া পড়বে না। এগুলো চ্যাটে লেখা রয়েছে। অর্থাৎ এই চন্দন মালাকার বা এরা নিজেরা পাকিস্তান জিন্দাবাদ বা এই ধরনের কথা বলে ওই ধরনের সংগঠনের নাম লিখে দিয়ে এমনভাবে উত্তেজনা তৈরি করছে, সেগুলো সব ধরা পড়েছে, তাদের কাছ থেকে সমস্ত কিছু উদ্ধার হয়েছে।
পুলিশ ধরেছে, ফলে এটাকে সাবধানে থাকতে হবে। দুজন গ্রেপ্তার। দুজন।